ইলাইনুস খান, একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। মানে বাংলাদেশে যত ঐতিহাসিক বাস্তবতা আছে এর বেশিরভাগই আপনি নিজে প্রত্যক্ষ করেছেন, আবার সাংবাদিক হিসেবে কাভারও করেছেন, যে কারণে আপনার কাছ থেকে ওই বাস্তবতাটা জানার সুযোগ হয় আমাদের। এটার ব্যাখ্যা কি একটু দিতে পারেন যে আমাদের কোন দুর্বলতা, কোন ভুল সিদ্ধান্ত বা কোন ষড়যন্ত্রের কারণে ৭১-এ যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হলো না, ৫৫ বছর পরে এসে আক্ষেপ করতে হচ্ছে? প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি জি, এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। কারণ আপনি জানেন, কিংবা আমি নিজে কানে শুনেছি যে তিনি ৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এ ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নাই। শুধু রাজনৈতিক উদ্দেশ্যে এই বিকল্পটা আওয়ামী লীগ বহুদিন ধরে করে আসছে। সুতরাং আজকে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আপনাকে বলে রাখি যে যুদ্ধ ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না, এবং যুদ্ধ ছাড়া জাতীয়তাবাদী হওয়া যায় না। জিয়াউর রহমান যোদ্ধা ছিলেন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এ ব্যাপারে আমি অন্তত আমার মধ্যে কোনো সংশয় নাই। দ্বিতীয়ত হলো, আমি সেই সব শহীদদের স্মরণ করছি যারা একটা দেশ স্বাধীন করার জন্যে ৭১ সালে যুদ্ধ করেছিলেন, এবং পরবর্তীতে গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেছে জুলাই বিপ্লবে, তাদের সেই শহীদদের আমি স্মরণ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। একটা বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশের জনগণ গণতন্ত্রের জন্যে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং হয়তো অনেকের স্মরণ আছে যে ৭১ সালে 3 মার্চ পার্লামেন্ট বসার কথা ছিল। সেদিন যদি পার্লামেন্ট বসতো তাহলে হয়তো ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। একদম। সেদিন পার্লামেন্ট স্থগিত করা হলো এবং সঙ্গে সঙ্গে দেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন। সেই নিরস্ত্র জনগণের উপরে প্রথম ২৫শে মার্চের ক্র্যাকডাউনের আগেই কিন্তু একটা বড় ক্র্যাকডাউন হয়েছে 3 মার্চ, যেদিনে পাকিস্তান সেনাবাহিনী সাধারণ মানুষের উপর গুলি করেছিল। এবং এই যে গণতন্ত্রের জন্য একটা জাতি স্বাধীনতা যুদ্ধ করেছে এবং বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং যে দলটি বলে যে আমরা স্বাধীনতা যুদ্ধের সংগঠক, আমাদের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, এবং যে দলটির নেতা শেখ মুজিবুর রহমান বহু বছর ধরে গণতন্ত্রের জন্যে, সংবাদপত্রের স্বাধীনতার জন্যে সংগ্রাম করেছেন, এই জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি এবং সেই দলটি প্রথম আপনার একদলীয় শাসন কায়েম করছে এবং সমস্ত সংবাদপত্র বন্ধ করে মাত্র 4টা সংবাদপত্র রেখেছিলেন। এই যে আপনি যে দেশের জনগণ গণতন্ত্রের জন্য রক্ত দিয়ে যুদ্ধ করলো, সেই জনগণকে আপনি গণতন্ত্রের থেকে মানে একদম সংবিধানের 4th সংবিধানের ব্যবচ্ছেদ ঘটিয়ে আপনি একদলীয় শাসন কায়েম করলেন। এবং শুধু তাই না, শুধু যদি ব্যাপারটা এমন হতো যে আওয়ামী লীগ ভুল করেছে শুধরাই নেবে, ব্যাপারটা তা ঘটে নাই। যদি 2009-এ যদি স্বাভাবিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতো তাহলে কিন্তু 24-এর এই রক্তপাত ঘটতো না। সুতরাং গণতন্ত্রহীনতার সাথে মানবাধিকারের সম্পর্ক রয়ে গেছে এবং ক্রমাগতভাবে গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন ক্রমাগতভাবে এদেশের মানুষের বিশ্বাসকে, আস্থাকে ধ্বংস করে দিয়েছে। মানুষ ভাবতেই পারে না যে এদেশে গণতন্ত্র, মানবাধিকার এগুলো হতে পারে। এটা কিন্তু আমাদের অত্যন্ত জলজনক ব্যাপার। আর একটা বিষয় কিন্তু বিএনপির জন্য এটা মনে রাখার ব্যাপার। আপনি গত 55 বছরে বিএনপি 3টা বড় টার্নিং পয়েন্টে বিএনপির জন্ম এবং উত্থান ঘটেছে। 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে জিয়া রহমানের নেতৃত্বে বিএনপির আবির্ভাব ঘটেছে, বিএনপির জন্ম হয়েছে। এরপরে বিএনপি কিন্তু মাত্র 2.5 বছর 2 বছর কয়েক মাসের মধ্যে বিএনপি কিন্তু উৎখাত হয়ে গেছে এরশাদের ষড়যন্ত্র, দেশি বেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে। এবং এরশাদ একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনি দেখেন যে 3 মাস আগে যারা বিচারপতি সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, 3 মাস আগে সেই সরকারকে এমন কোনো ঘটনা ঘটে নাই সেই সরকারকে উৎখাত করে সামরিক শাসন জারি করতে হবে। এবং এটা আমাদের প্রতিবেশীদের নীল নকশা অনুসারে, এই নীল নকশার অন্যতম
লক্ষ্য ছিল যে ইরশাদের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন আমরা সেই করা। নীল নকশা থেকে বেরোতে পেরেছে। না, আমি কথাটা আসছি, নীল নকশার অংশ হিসাবে এটা করা হয়েছিল। আবার 10 বছর কিন্তু 9 বছর বিএনপি মানে জিয়া রহমান নাই, বেগম খালেদা কেমন আসছেন, তার নেতৃত্বে বিএনপি 9 বছর সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে। এবং দেখেন এইরকম 90 এরশাদের পতন, ওই নির্বাচনে কিন্তু বিএনপি ক্ষমতাসীন হলো। কিন্তু সেই বিএনপিকে কিন্তু শেষ পর্যন্ত চমৎকার একটা ব্যাপার ছিল, 91 সালে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। আপনার মনে থাকার কথা না, মনে আছে কিনা জানি না, আমাদের সুস্পষ্ট মনে আছে পার্লামেন্টে যেদিন দ্বাদশ সংশোধনী পাশ হয়, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আমরা যখন পার্লামেন্টের ফর্মে গেলাম, তখন আওয়ামী লীগ বিএনপি উভয় মিলে কুলাকুলি যে আনন্দ উৎসব করেছিল, দেশের লোকজন ভেবেছিল নিশ্চয়ই এবার আমরা হয়তো একটা গণতন্ত্রের প্রতিষ্ঠান পেতে পারবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা খুব অল্প সময় দেখলাম কিভাবে তৎকালীন বিরোধী দলের নেত্রী ঝাঁকি দিয়ে নানাভাবে গণতন্ত্র শেখানোর চেষ্টা করেছেন। এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এবং অবশেষে আওয়ামী লীগ সহ সমস্ত লোক পদত্যাগ করলো। এবং পদত্যাগ করার পরে আপনার ওই পার্লামেন্টও 5 বছর পূর্ণ হতে পারলো না। এবং আপনাকে বলি যে 55 বছরে 12টা নির্বাচনের মধ্যে 7টা নির্বাচনে 7টা পার্লামেন্টই পূর্ণ করতে পারে নাই, 5 বছর পূর্ণ করতে পারে নাই। তার মধ্যে মাত্র 5টা পূর্ণ করছে। এর মধ্যে সত্যিকার অর্থে ডেমোক্রেটিকলি সময় পার করছে শেখ হাসিনার নেতৃত্বে 96 সালের পার্লামেন্ট, আর বেগম খালেদার নেতৃত্বে 2002 এবং 6-এর যে 1 কিংবা 6-এর শেষের দিকে যে পার্লামেন্ট, শেখ হাসিনার যে 3টা পার্লামেন্ট চললো, এটা কিন্তু ডেমোক্রেটিক্যালি সঠিকভাবে নির্বাচিত পার্লামেন্ট না। এটা এক পেশে কর্তৃত্ববাদী এক মানে দ্যাট ইজ স্বৈরাচার ফ্যাসিবাদ সৃষ্টির আতুরঘর হিসেবে ব্যবহার হয়েছে। আমি এখানে যে কারণে ছোট করে দিন, কারণ আমি ইতিহাসের দিকে ঢুকবো আবার। হ্যাঁ, এটা শেষ করে না, এই যে ঘটনাগুলি ঘটছে এর ফলে হয়েছে কি জনগণের মধ্যে আস্থার জায়গাটা নাই। আবার দেখেন ইন্টারেস্টিং যে বিএনপির জন্য দেখেন, বিএনপি আবার কিন্তু এই যে 15 বছরের স্বৈর শাসন এবং ভয়াবহ একটা রক্তাক্ত বিপ্লবের পরে আবার ইলেকশন কিন্তু বিএনপি ক্ষমতা আসলে দেখেন 55 বছরের 3টি মোড়ে 3টি টার্নিং পয়েন্টে কিন্তু বিএনপি আবার ক্ষমতা আসছে। এবং সুতরাং এইবার অন্তত বিএনপির কাঁধে বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে গুরু দায়িত্বটা পড়ে গেছে। এবং মনে হয় প্রত্যাশা সর্বাধিক চাপ হলো বিএনপির উপর আসছে। সুতরাং এই যে স্বপ্ন ভঙ্গের ব্যাপারগুলি এটা ঘটে গেছে এবং এটা করছে রাজনীতিবিদরা। এবং আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়, গণতন্ত্র, মানবাধিকার, যেটার জন্য এদের স্বাধীন হয়েছে। আমি শেষ অংশে এসে আবারও এই আলাপের মধ্যে একটু ঢোকার চেষ্টা করবো। আমাদের দুর্বলতার জায়গাগুলো একটা ধারণা পেলাম, নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে এবং পরবর্তীতে একটা সুযোগ তৈরি হলো যেখান থেকে আমরা হয়তো নিজেদের আত্মপরিচয়টা আবার গড়ে তুলতে পারি। আমি এটা নিয়ে কথা বলে আমি একটু বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান আপনার কাছে আসি, তারপর সেখান থেকে জনাব আব্দুল সালাম আপনার কাছে আসবো। জনাব নজরুল ইসলাম খান, এখনকার প্রজন্ম যারা আসলে খুব বেশি ইতিহাস জানে না, আপনার এই বক্তব্যগুলো তাদের জন্য একটা আর্কাইভ হবে। যদি আপনি আমাদেরকে একটু শুরুটা করেন এভাবে, 25শে মার্চ যে ভয়াবহ নৃশংসতা চলল, 26শে মার্চ সকালটা আসলে কেমন ছিল, এবং আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের যে যাত্রা পর্তা, অস্ত্রটাকে হাতে নেওয়া, রণাঙ্গনের কৌশলটাকে জারি করা, তারপর সেই দীপ্ত পদক্ষেপে ছুটে চলা, একটু বর্ণনা দেবেন 26শে মার্চ সকাল থেকে রণাঙ্গন পর্যন্ত ছোট করে? ধন্যবাদ আপনাকে। 25শে মার্চের কালো রাত্রে যা ঘটেছে সেটা প্রধানত ঢাকা মহানগরে, জি সম্ভবত সালাম ভাই এটা ভালো বলতে পারবেন। হ্যাঁ। আমি সেই সময় 25শে মার্চ দুপুরবেলা আমি ঢাকা থেকে ট্রেনে আমার কর্মস্থল জয়দেবপুর, আচ্ছা, যেখানে মেশিন টুলস ফ্যাক্টরিতে শ্রমিক ইউনিয়নের আমি তখন সভাপতি ছিলাম এবং সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ছিলাম আমি। সম্ভবত বাংলাদেশের প্রথম সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল জয়দেবপুরে 2 মার্চ 1971 সালে। তো সেখানে আমি ফিরে যাওয়ার পরে, যেহেতু আমি ঢাকা থেকে ফিরে গেছি, সবাই তখন ঢাকা জয়দেবপুর এত কাছাকাছি ছিল না,
মানে বাসে আসা যাওয়া, ট্রেনে আসা যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো আপনার পৌঁছার পরে সবাই ঢাকার অবস্থা জানতে চাচ্ছিল। তা আমি তো ওটা কল্পনাও ভাবে করি নাই যে আজকে রাত্রে এরকম ধরনের কিছু ঘটতে পারে। তবে পাকিস্তানিরা যে ক্ষমতা ছাড়বে না এটা বোঝা যাচ্ছিল। তো আমি তাদেরকে বলতেছিলাম যেটা সেটা হলো যে ঢাকায় একটা থমথমে ভাব মনে হয়েছে আমার কাছে। কেন যেন একটু উৎকণ্ঠিত মনে হয়েছে কিছু মানুষকে। তো আমি ইপিআইডিসির হেডকোয়ার্টারে ছিলাম। সেখানে আপনার চেয়ারম্যান ডাইরেক্টররা যারা তাদের সঙ্গে দেখা হয়েছে, মুরব্বী মানুষ, অভিজ্ঞ মানুষ, তারাও আমাকে বলতেছিল যে তুমি চলে যাও, ঢাকায় থাকো না। এরা সিএসপি ছিল তারা আর কি। যাই হোক, আমি ঢাকায় আসার পরে রাত্রেবেলা, অনেক রাত্রে আমরা কিছু খবর পেয়েছি ঢাকা থেকে যারা পালায়া গেছে তাদের মধ্যেও কিছু লোকজন জয়দেবপুরে পৌঁছে গেছে। তখন ভোরবেলার দিকে আমরা সবাই জেগে গেছি আর কি। আমরাও সবাই বের হয়ে আসছি এবং আমরা ওই সকালে আমরা জয়দেবপুর প্রপারে আসলাম। মেশিনটুস ফ্যাক্টরি মানে সেন্ট্রাল জয়দেবপুর যেটা, সেখান থেকে একটু বাইরে আসার পরে আমরা আমাদের মুক্তি পরিষদ আমরা সবাই একত্র হয়েছি, আমরা আলাপ করেছি। এমনকি তখন তো অনেক খবর আমরা পেয়ে গেছি রাজারবাগে, তারপরে পিলখানায়, বিভিন্ন জায়গায় যেসব আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলোর খবর। এবং আমরা আলোচনা করেছি আর কি যে যে সন্দেহটা আমরা করছিলাম সেটাই ঘটলো আর কি। কিন্তু যত যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু আসলে সেই প্রস্তুতি তখন আমরা নিয়ে উঠতে পারি নাই। কিন্তু মানুষকে উদ্দীপ্ত করা এবং নিজেদেরকেও মোটামুটি মানসিকভাবে প্রস্তুত করার কাজটা আমরা করতে পেরেছিলাম। কারণ আমরা 5ই মার্চ এই ছাত্র শ্রমিক জনতার মধ্যে আমরা এটা আনতে পারছিলাম যে সমরাস্ত্র কারখানায় অস্ত্র এবং গোলা বারুদ তৈরি হবে আর সেটা দিয়ে আমাদের বুকে গুলি চালানো হবে, এটা আমরা হতে দেব না। আমরা সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা ওখানে মিছিল করে ঢুকে গেছিলাম এবং শ্রমিকরা কারখানার কাজ ছেড়ে বের হয়ে এসেছিল, সমরাস্ত্র কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে 19শে মার্চ আপনার ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি গেছিলেন আমাদের 2nd বেঙ্গল রেজিমেন্ট যেটা ছিল জয়দেবপুরের রাজবাড়িতে, ওদের হেডকোয়ার্টার, তাদের থেকে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য গেছিল। আমরা সেটাকে প্রতিহত করেছিলাম জয়দেবপুরে এবং চৌরাস্তা, টঙ্গী, বিভিন্ন জায়গায়। এটা কত তারিখের ঘটনা? এটা কত তারিখের ঘটনা এই যে প্রতিহত করলেন? এটা 19শে মার্চ। 19শে মার্চ। আচ্ছা আচ্ছা। আপনার তো যুদ্ধ তো হয়েছে, শুরু হয়েছে 25শে মার্চের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা 3রা মার্চে যখন সমরাস্ত্র কারখানা বন্ধ করতে গিয়েছিলাম, তখন সমরাস্ত্র কারখানার যিনি প্রধান ছিলেন ব্রিগেডিয়ার করিমুল্লাহ, তার সঙ্গে আরো আর্মি অফিসাররা ছিল এবং তারা ওখানকার যারা এমওডিসি বলতো, ওদের যারা পাহারা দিত, তাদেরকে আমাদের সামনে তারা আসছে এবং তারা কমান্ড করা হয়েছে, তাদের স্ট্যান্ড টু পজিশনে ছিল তারা, অর্থাৎ এরপরে কমান্ড ছিল গুলি করার আর কি। কিন্তু আল্লাহর মেহেরবানি যে তারা গুলি করার আগেই স্লোগান শোনা গেল, পিছন দিকে ওদের কারখানার গেট খুলে শ্রমিকরা সব বের হয়ে আসছে। যেহেতু তারা বের হয়ে আসছে, আমরাও বের হয়ে আসছি, কাজেই ওই দিন আর মারাটা গেলাম না আর কি। যাই হোক, আপনার 19শে মার্চ আরো ডেঞ্জারাস সিচুয়েশন, যে একজন ব্রিগেডিয়ার তৎকালীন সময়, এখন তো অনেক আর কি, কিন্তু তখন এত ব্রিগেডিয়ার ছিল না। তো এই ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবরার, উনি তার একটা বিরাট কনভয় নিয়ে আসছিলেন যে এখানকে আমাদের এই অঞ্চলের যারা মানুষ, সৈনিক, অফিসার, তাদেরকে নিরস্ত্র করবে। কিন্তু আমাদের ওই প্রতিরক্ষার মুখে তারা আসলে সেটা করতে পারে নাই। না পেরে তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছে তারা যে তাদের যে রাস্তা বাজারের উপর দিয়ে আসার, সেখানে রেল লাইনের একটা বগি রেখে তার 2 পাশে রেলের স্লিপার আমরা খুলে ফেলছিলাম। কিভাবে খুলছি আজকে এখন আপনাকে আমি বলতে পারবো না। মানুষ যখন আগ্রহী হয়, মানুষ যখন উত্তেজিত হয়, মানুষ যখন চায় কিছু, তারা যে কি পারে আর পারে না, এটার একটা প্রমাণ হলো এটা যে 2 পাশের স্লিপার খুলে ফেলা হয়েছে, রেল লাইন সরা ফেলা হয়েছে, শুধু রাস্তার উপরে, রেল লাইনের উপরে আপনার ওই 2টা বগি মালগাড়ির ওখানে রেখে দেওয়া হয়েছে। এটা থাকা পর্যন্ত মানে পাকিস্তান আর্মির পক্ষে এই জায়গা অতিক্রম করা সম্ভব হতো না। তারা এই খবর পেয়ে বেরিয়ে এসে পড়ছে এবং তারা
খুবই উত্তেজিত এবং সামনের গাড়িতে লাল পতাকা লাগানো, অর্থাৎ একটা ধরনের যুদ্ধ পরিস্থিতি। এবং তারা এসে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মানে কেউ এক নালা বন্দুক, দুই নালা বন্দুক, যার যা আছে নিয়ে এসে পড়ছে, আমাদের কারখানার গার্ডরা পর্যন্ত চলে আসছে তাদের বন্দুক নিয়ে। এবং কিছু লোক তীর ধনুক নিয়ে, কিছু লোক মানে লাঠি সোটা নিয়ে, কিছু লোক আর যার কাছে কিছু নাই। ওই দিন জয়দেবপুরে হাট বার ছিল, ফলে অসংখ্য লোক ছিল সেখানে, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ সবাই ছিল আর কি, অনেক হাজার হাজার মানুষ। তারা আর কিছু না পেয়ে রেল লাইনের যে পাথর সেগুলি নিয়ে ঢিল মারতেছে আর কি। আচ্ছা। তো এটা একটা সময়ে যে তারা গুলি শুরু করলো এবং আমাদের বেশ কয়েকজন মারা গেলেন এবং লোকরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেল। তারা ওখানে কারফিউ জারি করলো। আমি তখন ওই ওখানে টিএনটি যে অফিস, টেলিফোন এক্সচেঞ্জ, আমাকে এর মধ্যে খবর আসলো যে ওই এলাকার এমপি ছিলেন শামসুল হক সাহেব, উনি টঙ্গীতে এসে গেছেন, উনি জানতে চান এখানকার খবর। তখন সবাই আমাকে বললো যে আপনি যান, আপনি বলবেন। তা আমি টেলিগ্রাম অফিসের ভিতরে বসা, এটা এটা ছিল রেল লাইনের পূব পাশে, অর্থাৎ ক্যান্টনমেন্ট যে পাশে। আচ্ছা। আর তারা এসে রেল লাইন, তাদের ইঞ্জিনিয়ারিং কোরের লোক এনে তারা দুই পাশে দুটো রেল লাইন বসায় এটা সরায় দিল, দিয়ে তাদের গাড়ি নিয়ে চলে যাবে তারা। এবং সেখানে কারফিউ জারি করে গেল এবং পাহারা টাহারা রেখে গেল। আপনার মানে খুব ডেঞ্জারাস সিচুয়েশন ছিল। জি। আমি যে ঘরে ছিলাম সেই ঘরেও গুলি লাগতেছিল আর কি, আচ্ছা। এটা বিল্ডিং আর কি। যাই হোক, আপনার যখন কারফিউ উইথড্র করা হলো তখন আমরা ওখান থেকে বের হয়ে আমরা সরে যেতে পেরেছিলাম। এটা ছিল সশস্ত্র লড়াই। পাকিস্তান তখনও আছে, তখনও মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। সেই সময়ে জয়দেবপুরের জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিল। এটাই প্রথম। এটা হলো আপনাকে আসলে মানে ঠিক এই মুহূর্তে কি বলে আসলে ধন্যবাদ দেওয়া যায় এটা আমি বুঝতে পারছি না, কারণ এই ব্যাপারটা আসলে আমরা অনেকেই জানতাম না। অন্তত জয়দেবপুরের ঘটনাটা কিন্তু খুব কম আলোচনার মধ্যে আসে। আমি আরো এখান থেকে আলাপ করব। আমি হ্যাঁ ফিল্ম হয়েছে জি এটা নিয়ে, কিছু ওখানে কিছু স্মৃতি সৌধ করা আছে। জি ওইগুলান মানে কিন্তু এটা বোঝেনি আর কি যে একটা এটাকে গোটা ব্যাপারটাকে এমনই দলীয়করণ করা হয়ে গেছিল যে মানে দলের লোক ছাড়া, এখানে তো সর্বদলীয় কমিটি ছিল এটা আমাদের। আমরা তো আওয়ামী লীগ করতাম না, আমি ওখানে ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। তো আপনার এখানে আরো যারা ছিল এই কমিটিতে, তার মধ্যে ন্যাপের লোক ছিল, আমাদের শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মোতালিব সাহেব ছিলেন, আওয়ামী লীগের নেতা হাবিবুল্লাহ মাস্টার ছিলেন, তারপরে আপনার ন্যাপের প্রেসিডেন্ট মনীন্দ্র গোস্বামী ছিলেন, এবং আমাদের যে কমিটি যেটা আর কি, সেই কমিটিতে আকম মোজাম্মেল ছিল, আমি ছিলাম ওখানে, একটা হাই স্কুলের হেডমাস্টার ছিল, কলেজের শিক্ষক ছিল, বিভিন্ন সংগঠনের লোক ছিল, জাসদের লোক ছিল, আওয়ামী লীগের লোক ছিল, বিভিন্ন দলের লোক ছিল। এটা মানে তো আওয়ামী লীগ তো মানে তারা মানে নিজেরাই সব, আর কেউ এর মধ্যে আছে না না এরকম এত বিস্তারিত পুরো ভিজুয়ালি দেখা যাচ্ছে এরকম করে বর্ণনা আমরা কোথাও শুনিনি, যে কারণে আসলে তরুণ প্রজন্ম বলতে বাধ্য হয় যে দয়া করে রাজনৈতিক প্রভাব দিয়ে আসলে ইতিহাস ঢাকবেন না। আমি আরও কথা বলবো আপনার সঙ্গে। জনাব আব্দুল সালাম, একটু শুনতে ইচ্ছা করছে আপনার কাছে, আপনি আসলে ঢাকার খবরটা কেমন দেখেছেন 26শে মার্চ সকালে, এবং আপনি আসলে যখন রণাঙ্গনে গেলেন পুরো জার্নিটা, এবং বলে রেখে আপনার কথা বলো মাঝখানে ছোট একটা বিরতিতে যেতে হতে পারে, কিন্তু আমরা শুরুটা করি। জি। আসলে যে বিষয়টা মার্চ মাস, আমরা কিন্তু এখানে দুইটা পার্ট। একটা হলো যে আমরা যারা ছাত্র ছিলাম বা শ্রমিক শ্রেণীর যারা ছিল, মুক্তিযুদ্ধের ব্যাপারে জাতীয় রাজনীতিক যারা, তাদের মধ্যে একটা হয়তো মিশ্র ধারণা ছিল, বা তাদের মধ্যে পাকিস্তানের ফিরে যাওয়ার বা পাকিস্তানকে অটুট রাখার একটা চিন্তা বা চেতনা তাদের মধ্যে কাজ করত। কিন্তু আমরা যারা ছাত্র ছিলাম, আমাদের মধ্যে এই ধারণাটা কিন্তু, আমি অন্তত বলতে পারি, আমি যাদের মিশেছি বা কাজ করেছি, আমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার ছিল যে পাকিস্তান আর থাকছে না, বাংলাদেশের স্বাধীনতাটা অবশ্যম্ভাবী। এখন সেটা আমরা কতদিন সময় দেব সেটা হলো ব্যাপার। তো এটা তো সত্যি কথা যে, কারণ 70-এর যে নির্বাচনটা হয়েছে
70-এর নির্বাচনটাই কিন্তু একটা টোটাল ডিভিশন টেনে দিছে, যে সেই সময় মানুষ স্বাধীনতার পক্ষে, আমরা ভোটই চেয়েছি স্বাধীনতার পক্ষে, সেই সময় কিন্তু মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু আমাদের জাতীয় রাজনীতিকদের সেটা বুঝতে কতটুকু অক্ষম হয়েছে বা তারা বিভিন্নভাবে কাভার দেওয়ার চেষ্টা করেছে, যে কারণে আমরা বলি যে এই মার্চ মাসটা অ্যাবসলিউটলি 25শে মার্চের আগ পর্যন্ত যে সময়টা ক্ষেপণ করা হয়েছে, এটা অ্যাবসলিউটলি পাকিস্তানের একটা ট্র্যাপ ছিল। একদম একটা সময় নিয়ে ওরা প্রস্তুত হচ্ছে, ওরা প্রস্তুতি নেওয়া, এবং আমাদের যে সমস্ত বাঙালি অফিসার বা বাঙালি সেনাবাহিনী আছে তাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া, অর্থাৎ পুরোপুরি একটা ক্র্যাকডাউনের জন্য বা বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানকে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য যা যা পরিকল্পনা দরকার সেই পরিকল্পনা মাফিক তারা কাজ করেছে, আর আমাদের রাজনৈতিক নেতারা সেই সময়টা দিয়েছে। এটা আমি অবশ্যই বলবো, যদি আগে যদি আরও এটাই হতো তাহলে কিন্তু আজকে 25শে মার্চের এই ধরনের ক্র্যাকডাউন হয়তো নাও হতে পারত। যাই হোক, 25শে মার্চের যে ঘটনাটা সেটা হলো যে সেদিন যথারীতি সেই সময় আমরা এর আগে থেকেই মানসিকভাবে আমি ঢাকায় ছিলাম, মানসিকভাবে তো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে যুদ্ধ হবে, আমাদেরকে যুদ্ধ করতে হবে। সেটার জন্য মনে কর যা তখন আমি নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র, মানে ম্যাট্রিক পাশ করার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছে। তো সেই সময় প্রতিরোধ করতে হবে, যুদ্ধ করতে হবে, কিন্তু ওইটা তো ধারণা ছিল না যে একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মানে কি দিয়ে বোমা বানায় যুদ্ধ করব, বা সাধারণ কি এই দা বঠি বাঁশ এগুলো নিয়ে যুদ্ধ করব। সেটা তো কিন্তু স্পিডটা ছিল যে আমাদেরকে যুদ্ধটা করতে হবে। সেই সময় মনে করেন যে আমাদের স্কুল ছিল মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, সেই স্কুল থেকে ল্যাবরেটরি থেকে রাসায়নিক সমস্ত কিছু চুরি করে নিয়ে আসছি, যে সেগুলোতে বোম বানাইতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং সেগুলো সব আমার ঘরেই ছিল। ফকিরাপুল ছিল তখন আমার বাসা। প্রতিটা দিন সেই সময় আবার আমরা ইকবাল হল, তৎকালীন ইকবাল হল, সেটা সার্জেন্ট জহুরুল্লাহ হল হয়েছে, সেখানে যে কাটার দামি রাইফেল দিয়ে আমরা প্রস্তুতি নিতাম যুদ্ধের জন্য, ট্রেনিং। তো সেদিনও 25শে মার্চ, হ্যাঁ সেদিন 25শে মার্চেও সেখানে গিয়েছে। ওই দিন মোটামুটি এমন একটাই ছিল যে আজকে কিছু একটা ঘটবে, 25শে মার্চ সকাল থেকে ফিল করতে পারছেন। হ্যাঁ ওই দিন একটা কিছু ঘটবে, এবং নেতারা বলতেছিল যে যার যার এলাকায় চলে যাও, যার যার এলাকায় যে একটা প্রতিরোধ করতে হবে, ব্যারিকেড দিতে হবে প্রত্যেকটা এলাকায়। ব্যারিকেড এই সশস্ত্র বাহিনীকে যে আর এই ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভব না সেটা তো ধারণা ছিল না, কিন্তু একটা এই ছিল যে ব্যারিকেড দিতে হবে। তো সেদিন একটা এই ছিল যে আজকে একটা কিছু ঘটবে। তো সেই সময় 25শে মার্চ যথারীতি রাত্রেবেলায় সেই ক্র্যাকডাউন হলো।